প্রশাসনের সচিব পদ থেকে হিন্দুদের আগেই বাদ দেওয়া হয়েছিল। এখন দুই সহকারী কমিশনারকে কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করা হয়েছে। এদিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু সনাতন ধর্মের অবমাননার কোনো বিচার নেই। একই দেশ, একই আইন, অথচ প্রয়োগ আলাদা। এইসব নিয়ে কথা বলবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। তো আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিয়েছেন। আহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরে সহকারী অধ্যাপক হিসেবে আছেন। জানি না কবে আপনার আহ নতুন পরিচয় আমরা জানতে পারবো। এবং আপনি তো ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করছেন। সেই কারণে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। আপনি জানেন যে বুনিয়াদী প্রশিক্ষণরত তিনজন সহকারী কমিশনারকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে দুজন হিন্দু ধর্মাবলম্বী। একজন হলেন অনুপ কুমার বিশ্বাস এবং নবনীতা সরকার। কেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে তার কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এ ধরনের সিদ্ধান্ত স্বচ্ছতা এবং নেতৃত্ব নিয়ে কি প্রশ্ন উঠছে না? আপনি কি বলবেন? দেখুন, আমি বলি, এটা তো আপনার প্রশ্নের মধ্যেই এটার উত্তর আছে। আপনি বুঝতে পারেন যে কিভাবে এখানে যা হচ্ছে, যে সুকৌশলে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়কে তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা আপনি দেখেছেন যে এর আগে যারা প্রশাসনে আছে, এর আগে যাদের বিশেষ ক্যাডার হয়েছে, তাদেরও একটা মানে বড় সংখ্যক হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরই বাদ দেওয়া হয়েছে। এবং আপনি এসআই মানে পুলিশের মানে সাব ইন্সপেক্টর পদে যারা আছে সেখানেও দেখবেন যে যে বাদ দিয়েছে তার মানে বিশাল একটা অংশ মানে এই হিন্দু ধর্মাবলম্বী। এবং তার মানে যেখানেই যা হচ্ছে সবই হিন্দু ধর্মাবলম্বী, এবং এটা একটা সুকৌশলে ভাবে একটা, আমি মনে করি একটা প্রি প্ল্যান এই সমস্ত কিছু করা হচ্ছে। এবং এই যে যে একটা ষড়যন্ত্র, এবং হিন্দুদের মানে চাকরিচ্যুত করা, এবং হিন্দুরা আপনি দেখুন এখন বর্তমানে কোনো কলেজ বা হাই স্কুল কোনো জায়গায় আপনি কিন্তু হিন্দু কলেজের প্রিন্সিপাল টিন্সিপাল বা বিশেষ পদ যেগুলো থাকে সেগুলো নাই। আপনি আমি আমার তো এখন চোখে বাঁচতেছে না কোনো বাংলাদেশে কি হিন্দু সম্প্রদায় এমনিই পড়াশোনায় অনেক আগানো। আপনি কোন জায়গায় তো আমি উপাচার্য উপ উপাচার্য যে এখানে এত তারা নিয়োগ দিল, কোথাও তো আমাদের চোখে হয়নি। আপনি এতগুলো মানে বিচারপতি যে স্থায়ী হলো, তার মধ্যে একজন একজন ছিল, সেই তাও কি ক্ষমতাবান ব্যক্তির ছেলে, তাকেই স্থায়ী করে নাই। মানে ভাবেন কোন বাস্তবতায়। তাহলে এরকম একটা বাস্তবতায় যা শুরু হয়েছে, এই যে যাদের বাদ দিয়েছে তার মধ্যে আমি একজনের সাথে আমার একবার কথা হয়েছিল, আমি একটা প্রোগ্রামে চাঁদপুরে গিয়েছিলাম, তখন আমি দেখলাম চাঁদপুরে গিয়েছিলাম একেবারে এই যে অনুপ, কি নাম ওনার নাম অনুপ, আম, আম, আমার আমি কারণ আমি ছবি দেখে তাকে চিনতে পেরেছি, কারণ ওই সময় আমি যখন অনুপ কুমার চাঁদপুরে, বিশ্বাস। হ্যাঁ অনুপ কুমার বিশ্বাস, খুবই সাধারণ একটা পরিবারের, মানে খুবই মেধাবী একটা ছেলে। সে ওইভাবে সে পড়াশোনা করে অনেক কষ্ট করে বিশেষ ক্যাডার হয়েছে, এবং তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। তার সাথে আমরা চাঁদপুরে একটা, ওখানে আপনি জানেন যে সেখানে একটা বড় আশ্রম আছে শঙ্কর মঠের, ওর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওই দিন মানে ওর কিছুদিন আগে তার এই বিশেষ এই চাকরিটা হয়, তখন তখন তার সাথে আমার পরিচয় হয়। তখন আমি জানতে পারলাম পুরো গ্রামটা একটা খুবই প্রত্যন্ত একটা আহ আপনার একটা চর এলাকার মতন চাঁদপুরে। সেখান থেকে সে আজকে যে এত দূর পর্যন্ত এসেছে, তাহলে সেই প্রত্যন্ত জায়গা থেকে এত দূর পর্যন্ত আসার পরও যদি তাদের চাকরিচ্যুত করা হয়, তাহলে বাংলাদেশে কি করে মানে এগুলো সর্বস্তরের মানুষের কাছে কি মেসেজ যায়, বুঝছেন? এই যে ধরেন আমার সাথে যেটা হয়েছে, আমি তো বাংলাদেশে হিন্দু স্টুডেন্টদের অধিকার নিয়ে কাজ করি, আমার সাথে যদি এরকম কাণ্ড ঘটে, হ্যাঁ, তাহলে এগুলো কি বাংলাদেশের কিন্তু তৃণমূলের সংখ্যালঘু ছাত্রদের প্রতি, ছাত্ররা বা অভিভাবকেরা এটা কি দৃষ্টিতে দেখে সবাই বোঝে। আবার অনেকে বুঝেও না বোঝার ভান করে থাকে যে না, তারা বুঝেও ক্ষমতার দম্ভে তারা বোঝে না। এখন কি করা? এখন আমি কি বলবো যে আসলে আমাদের দুর্ভাগ্য যে এইভাবে বুদ্ধিদীপ্ত ভাবে সংখ্যালঘুদের এইভাবে নিপীড়ন করা বুদ্ধিদীপ্ততার সাথে, আমি মনে করি যে এটা মানে খুবই একটা খুবই বাজে একটা দৃষ্টান্ত। হ্যাঁ, খুবই বুদ্ধিদীপ্ততা। জি। দেখেন এখানে যে হিন্দুদের বা সংখ্যালঘু, বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু বলতে তো নির্যাতিত হিন্দুরাই হয়। আসলে এই যে যে হিন্দুদের উপর যে নির্যাতনটা, আপনি দেখেন কতটা প্রি প্ল্যান,
এবং কতটা সুকৌশল এবং কত বয়ান কিভাবে তৈরি করা। আপনি যে দুই একটা কথা বলবে, আমি আজকে কথা বলবো, আমাকে ভারতের দালাল বলবে, আমাকে আরএসএস বলবে, আমাকে ইসকন বলবে, মানে বয়ান রেডি। অর্থাৎ যারা রিয়েল আইডি থেকে বলবে যে না এভাবে বলা ঠিক না, আর ফেক আইডি থেকে হুমকি দিবে, মৃত্যুর হুমকি দিবে। তাহলে এই যে কিভাবে এরা বোঝে না, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি দেখে না এই যে বিশাল একটা অংশের সংখ্যালঘু সম্প্রদায়, একবার কি তারা ভাবে না যে না এই মানুষগুলো, এরাও মানুষ, এরাও রক্ত মাংসের মানুষ। আজকে ধর্মীয় অনুভূতির নামে কিছু না বললেও, কেউ কিছু বললেই হইতো যে বললেই হয় অমুকে আমার ধর্মীয় অনুভূতির আঘাত দিছে, লাফাইয়া ঝাপাইয়া হামলা করতে এই যে চলে আসা। কেন দেশের আইন কানুন নাই? দেশের আইন কানুন নাই, তাহলে এই বিষয়টা আসবো। যেহেতু আমরা একটু আলোচনা প্রথমে শুরু করছিলাম যে এই প্রশাসন থেকে হিন্দু ধর্মের মানুষদের বাদ দেওয়া হচ্ছে, কর্মকর্তাদের বাদ দেওয়া হচ্ছে। আপনি যেহেতু সহকারী যে কমিশনার কথা বলছিলেন, তার সাথে আপনার পরিচয় হয়েছিল, সেই অভিজ্ঞতা তুলে ধরলেন। আপনি জানেন যে এই বর্তমান সরকারের সময় শেষ পর্যন্ত একজন সচিব ছিলেন, এবং তার পোস্টিং খুব বড় একটি প্রতিষ্ঠানে ছিলেন না। তাকে কিন্তু অনেকদিন ধরে নানানভাবে চেষ্টা করা হচ্ছিল, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের প্রশাসনের এই উচ্চপদস্থ যে একজন সর্বোচ্চ স্থান, সে সচিবের সচিব পদমর্যাদা কেউ কিন্তু নেই, এবং পরের ধাপগুলোতে কেউ নাই। ধীরে ধীরে আসলে সংখ্যালঘুদের বাদ দেওয়া হচ্ছে। আমি এর কথা বলছিলাম যে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সাথে। উনি একটা কথা বলছিলেন যে এই বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে ধর্মীয় মানে বিষবাক্য বাস করছে, এবং সাম্প্রদায়িক লোকজন এই সরকার চালাচ্ছে বলে উনি অভিযোগ করেছিলেন। তার ফলশ্রুতিতে এই হিন্দু ধর্মের মানুষ বা সংখ্যালঘুরা এই প্রশাসনের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি কি তার এই মতের সাথে কি একমত, নাকি আসলে হিন্দুরা কোনো সমস্যা তৈরি করছে, তারা আসলে ভারতের দালাল অথবা অন্য কিছু, তারা লেখাপড়া জানে না? কি মনে হচ্ছে আসলে, কারণটা কি, মানে সরকার কেন তাদেরকে আমি সরিয়ে একটু দিচ্ছে? বলি, তারা দেখুন, এটা একটা সিম্পল একটা বিষয়। এই যে আমি হয়তো আপনার সাথে কথা বলছি না, এই যে আমি এখন যদি এই প্রশ্নটা সুন্দর উত্তর দিই না, আপনি দেখবেন এখান থেকে 5 সেকেন্ড কাটবে, কেটে এটা দিয়ে একটা ক্লিপস বানাবে। আপনি চিন্তা করেন, আপনি হিন্দুদের, আচ্ছা আপনি মুসলিম সম্প্রদায় যদি আরবের প্রতি দুর্বলতা থাকে, কেন? তাদের নবীজির জন্ম ওখানে হয়েছে, তারা হজ করতে সেখানে যায়, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে জীবনে একবার হলেও সেই মক্কা মদিনাতে তারা যাবে। এটা যেমন একটা মুসলিমের যদি তারা একবার চিন্তা করে না যে আমরা যেভাবে আমরা সৌদি আরবকে দেখি, হিন্দুদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষে 51 পীঠ, হিন্দুদের 4 ধাম, গয়া কাশী বৃন্দাবন, ভগবান রামচন্দ্রের জন্মস্থান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, লীলাস্থলী, আমাদের মানে এই যে সমস্ত কিছুই তো ভারতবর্ষে। তাহলে এই হিন্দুদের, এমনকি হিন্দুরা যে পূজা পাঠ করে, পূজার যে সংকল্প মন্ত্র তারা করে, সেখানেও কিন্তু এই যে জম্মুদ্বীপে, ভারতবর্ষে, অর্থাৎ এবং বঙ্গদেশে, এভাবে কিন্তু আস্তে 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 নগরের নাম আসে, যে কোন নগরে বসে আপনি, কোথায় বসে আপনি পূজাটা করছেন। তা সংকল্পন মন্ত্রেও কিন্তু এগুলো আছে। তো সবকিছু মিলে যে আমরা, যে সেই হিন্দুরা, তারা তাদের কেউ যদি মারা যায়, তার পিণ্ড দিতেও হলেও সেই ভারতে গয়ায় যেতে হয়। তার পিতা মাতা কেউ মারা গেলে তার যে সে অস্থি বিসর্জন দিতেও গঙ্গায় যেতে হয়, সে ভারতে যেতে হয়। তাহলে সেই হিন্দুদের তো সেই দুর্বলতা থাকবেই, বলেন। কিন্তু তাদের এইটা তারা মানে না, কেন এটা থাকতে পারবে না? অর্থাৎ তারা এই যে বিষয়গুলো, আমি মনে করি কি জানেন, হিন্দু সম্প্রদায়গুলো এখন এই যে আমি যেভাবে বললাম না, এভাবেই বলা উচিত যে হ্যাঁ ভাই, তুমি তো করতেছো। যেমন আমাকে অনেক বলে হ্যাঁ ভারতের মন্ত্রী এমপির সাথে হবে, অন্য হিন্দুরা না আমার তো ছবি এডিট করা, না ভাই আছে, থাকবে না কেন? আপনারা যে যদি আপনাদের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এমপির সাথে যদি আপনাদের ছবি থাকতে পারে, আমি আমার সবেদন নীলমণি ভারতবর্ষে আছে আমার হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তার আমার হিন্দু মন্ত্রী এমপির সাথে আমার থাকতেই পারে, তার সমস্যা কি? তাহলে এই যে বিষয়গুলো, আজকে মামুনুল হক যে তালেবানের সাথে যে ছবি তুললো, সমস্যা নাই, যে সত্য কথা বলবে, সেই সত্য কথা বলার কোনো বিষয় নাই। বললেই আপনি ফ্যাসিবাদের দোষর, আপনি অমুক দোষর, আপনি তমুক দোষর। আপনি চিন্তা করেন শাহবাগে আমার উপর যে কোপানো হয়েছে, কোপানোর পরে আমি মামলা করতে গেছি, আমার আইনজীবী এই যে মামলা করতে গেছে, সে মামলা নেই, বুঝছেন? সেটা তো 1 বছরে, গত 25 তারিখে যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার, আপনি দেখেন চিন্ময় প্রভুকে যে গ্রেপ্তার করছে আগামী 25 তারিখ, 1 বছর হয়ে যাচ্ছে। সেই মানে 1 বছর যাবত একজন সন্ন্যাসী
একজন নিরপরাধ সন্ন্যাসী যে সে জেলে। আপনি ভাবেন এভাবে সন্ন্যাসীদের সাধু সন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম হয় না, এরকম ভাবে সাধু সন্তরা এইভাবে জেলের মধ্যে, এগুলো আসলে খুবই অমানবিক। কিন্তু এগুলো তো আপনি যেহেতু চিন্ময় প্রভুর কথা তুললেন, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছোট করে জিজ্ঞেস করতে চাই, যে ধরেন আপনারা তো এই এই চিন্ময় প্রভু তো অনেকগুলো বিশাল বিশাল সমাবেশ করলো, কিন্তু তার গ্রেপ্তারের পরে আর কেন হিন্দু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে, ছোট হোক মাঝারি হোক, কেন কোনো প্রতিবাদে নামতে পারলো না? মানে এটা কি কারণ সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষের লোকজন নানানভাবে ভাষ্য করার চেষ্টা করছিল যে এটি আওয়ামী লীগ করেছে সমাবেশগুলো, এটি ভারত করেছে, তারপরে কি কেন করলো না? তারপরে তো গ্রেপ্তারের পরে ছোট ছোট আন্দোলন হওয়া উচিত ছিল, সেটি কেন দেখুন, করা আপনি গেল না? আপনি যেখানে আছেন না এই বাস্তবতায়, ধরেন আজকে আপনি চট্টগ্রামে দেখেন মুড়ি মুরকির মতন সেখানে মামলা দিচ্ছে। আমি ছিলাম চট্টগ্রামে, ঢাকায়, এই যে যখন এই যে ঘটনাটা ঘটে তখন আমি ঢাকায় ছিলাম, ঢাকায় আমাকে কোপাইছে। আমি প্রায় 15 দিন পরে ঢাকা থেকে চট্টগ্রামে আসছি, সবাই জানে আমি মানে মেডিকেল লিভে ছিলাম। সে আমাকেও মামলার আসামি করে কিন্তু একটা মামলা দেওয়ার চেষ্টা করছে, সে মামলাটা পুরো কার্য শুরু হয় নাই, কিন্তু এই যে একটা মামলা সাজাইয়া কিন্তু সেটা একটা প্রচেষ্টা চালাইছে। তার মানে মুড়ি মুরকির মতন এক একটা মামলায় আপনি যদি দেখেন 500-700 আসামি, অজ্ঞাত মানে অজ্ঞাত 500, মানে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। ভাই, একটা হিন্দু ছেলেকে, হিন্দুরা তো অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না, এবং যেই এরিয়াগুলো সেই এরিয়াগুলো স্বাবলম্বী না, ধরেন একটা পরিবারের একজন উপার্জনক্ষম একজনকে নেওয়া মানে পুরো পরিবার ডিস্ট্রয় হয়ে যাওয়া। যেইভাবে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এবং চট্টগ্রাম কোর্টে আইনজীবীরা যা মানে যে পরিস্থিতি তৈরি করছে, আমি মনে করি কি জানেন, যে এই যে আইনজীবীরা, আমি চট্টগ্রাম কোর্টে আমি জানি না যে এখানে অনেক হিন্দু আইনজীবী আছে, এই যে হিন্দু আইনজীবীদের সাথে মুসলিম আইনজীবীদের যে একটা ফ্র্যাকশন, এই যে সম্পর্কটা যেভাবে নষ্ট করছে, মানে নষ্ট করা হয়েছে, এগুলো আসলে আমি মনে করি যে একটা ভালো কিছু হয় নাই। মানে তার মানে অর্থাৎ পুরো বিষয়টা, হ্যাঁ একটা ঘটনা ঘটছে, তদন্তের মাধ্যমে দোষীরা শাস্তি পাবে, কিন্তু সেইখানে যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যেই পরিমাণে আপনি, এবং যেইভাবে সেই প্রপাগান্ডার আঁচ এখনো আছে, হ্যাঁ, তো কি বলবেন। এবং চিন্ময় প্রভু যখন প্রিজন ভ্যানে ছিল, যখন এই এবং বা পুলিশের হেফাজতে ছিল, সেই সময়ের এই ঘটনা, সেই ঘটনাতেও এই যে আলিফ হত্যার 5টা মামলাতেও তার নাম দিয়ে দিচ্ছে। তাহলে অমানবিকতার তো একটা মানে একদম, একটা কি বলবো তিনি একটা, যখন পুলিশের হেফাজতে আছেন, তখন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার মামলায় অভিযুক্ত চিন্ময় প্রভু হয়েছেন। আমাদের আমি এখন এই সিচুয়েশনে, জি, না এই সিচুয়েশনে কারা বলবে? ধরেন আজকে বাংলাদেশে আইনজীবীদের মধ্যে ক্ষমতাবান হিন্দু আইনজীবীদের মধ্যে কে? সুব্রত চৌধুরী আছে, নিতাই রায় চৌধুরী আছে। হাইকোর্টে এই দুজন ব্যক্তি আছেন ক্ষমতাবান, যারা কথা বলতে পারেন। আর নিতাই রায় চৌধুরী তো কথা বলেন না, বলেন কি অল্প কিছু। সুব্রত রায় চৌধুরী উনি বলেন, কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম গুলোতে আসলে তিনি বলেন, কিন্তু উনি বলেন, কিন্তু উনি যদি আরেকটু করতেন, বলার সাথে সাথে আরেকটু স্টেপ নিয়ে আরো কয়েক ধাপ আগে যে করলে, মানে সেটা কিন্তু আমরা উপকৃত হইতাম। কারণ যেহেতু ওনার সাথে মানে উনি উনি যেহেতু উনি একটা পর্যায়ে আছেন, বা ওনাকে কিন্তু চট করে ওনাকে বিপদে ফেলা কিন্তু এত সহজ না। তো উনি উনি যদি একটু আগে আসতে ভালো হইতো। আচ্ছা, তারপরে এখন যে কল্যাণ ফ্রন্টের যে লোকগুলো আছে, এই লোকগুলো যদি এই সমস্ত আমাদের মাইনরিটি ইস্যুতে কথা বলতো, আপনি কথা বলে, এই যে কল্যাণ ফ্রন্টের যে সভাপতি সেক্রেটারি, আমরা তাদের চিনি ব্যক্তিগতভাবে, কথা বলে না। হিন্দু কল্যাণ ট্রাস্ট যে বানায় রাখছে, যে সেখানে যে আসছে, মানে এরা কি কথা বলেন? তাহলে আপনি যাবেন কোথায়? একজন উপদেষ্টা বানাইছে হিন্দু, আপনি চেনেন? সে কোনো মাইনরিটি কোনো ইস্যুতে কথা বলে? কখনো পাইছেন তাকে? বলেন। জি। এই প্রসঙ্গের সাথে সাথে যদি ধর্ম অবমাননার কথাটা একটু তুলি, যে আপনি জানেন যে বিএনপি নেতা হারুনুর রশিদের বিরুদ্ধে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ করেছে, কিন্তু কোনো গ্রেপ্তার বা দ্রুত আইনে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। অন্যদিকে বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। এই যে একই দেশের একই আইন কিন্তু ভিন্ন প্রয়োগ, এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এগুলো আমি আমি আসলে কি বলবো জানেন, এইটা আমি, আমার কাছে এটা নতুন না। যেমন মব আমার কাছে নতুন না, মব বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের কাছে নতুন হইতে পারে, আমাদের কাছে নতুন না। আমরা তো সেই আগের থেকে মব দেখে আসতেছি। আমরা নাসিরনগরে মব দেখেছি, আমরা পাবনার সাতিয়ায় মব দেখেছি, আমরা দিনাজপুরের চিরিবন্দরে মব দেখেছি, আমরা রামুতে মব দেখেছি, আমরা হাটহাজারিতে যে এই যে মন্দিরগুলা, নন্দিরহাট বা এগুলো যে ভাঙচুর হয়েছে 12 সালে, সেখানে মব দেখেছি। আমরা তো মব দেখে দেখে অভ্যস্ত।
তো আমাদের কাছে এগুলো নতুন না। যেমন এই যে যে মানে এই আইন যে এক দেশে যে ২ রকম আইন, সেটা তো শুধু এই সময় না। গত সরকারের আমল থেকেই আমি মনে করি ২০০৯ সালে ধানমন্ডি বয়েজ এর একজন শিক্ষক থেকে যে প্রথম ধর্মীয় অনুভূতিতে এইগুলো যে হয়, তখনই গোয়েন্দা সংস্থারা কিন্তু রিপোর্ট দিয়েছিল। আপনি দেখবেন জনকণ্ঠের ওটার উপর একটা দীর্ঘ রিপোর্ট আছে, যে সেখানে কি রিপোর্ট আছে যে বিভিন্ন সংস্থা তারা সরকারকে কিন্তু বলে যে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার জন্য যে একটা গ্রুপ কিন্তু লেগে আসে, আপনারা কিন্তু সরকারকে উদ্যোগ নিতে বলে, এবং সেটা জনগণকে একটা বড় নিউজ হয়। আপনাকে চাইলে আমি সেই নিউজের কপি দিতে পারি। তাহলে সেই সময় সেই সরকার কি এগুলো শুনছে? শুনে নাই। এবং আজকে সেগুলাই আজকে কন্টিনিউ চলতেছে। আজকে এই যে হারুন, সে বলল যে পূজাকে শয়তানের ইবাদত, আজকে যে সে বলছে, আর আমাদের নেতারা কি বলতেছি যে তার মনোনয়ন বাতিল করতে হবে। আরে বাবা, অন্য জায়গায় কি হয়েছে, গ্রেপ্তার করা, তার দৃষ্টান্তমূলক শাস্তির আয়তে আনা, সেটা না বলে তার মনোনয়ন বাতিল হবে। তার মনোনয়ন বাতিলে কি যায় আসে বলেন? তাহলে আমরা বুঝিও না যে কি করতে হবে। অন্য এই যে এটা যদি সে কোনো হিন্দু লোক করতো, কোনো হিন্দু রাজনীতিবিদও করতো বাংলাদেশের, সাথে সাথে গ্রেপ্তার হয়ে যেত। তার বাসায় দেখা যায় মানে আইন শৃঙ্খলা বাহিনী চলে আসতো, মব চলে আসতো। তাহলে এই দেশে তো আসলে কি বলবেন। এবং এই মানে গত সরকারের আমলেও যেমন প্রচুর ছাত্ররা মানে এই ধর্মীয় অনুভূতির শিকার হয়েছে। এই সরকার আসার পর আমি যেহেতু বলছে এটার এখানে কি মানে ছাত্রদের আন্দোলনের সরকার, তাহলে অন্তত ভাবছি অন্তত ছাত্ররা মাপ পাবে। আপনি এই গত ১ বছরে কি পরিমাণে হিন্দু স্টুডেন্ট ধর্মীয় অনুভূতির নামে তাদের ফাঁসানো হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা দেশ মানে ছেড়ে দিচ্ছে ইয়াতে। আপনি সরকার জানতে চাইছে কখনো আমাদের কাছে? কখনো? শতভাগ হিন্দু দেশে এখানে হিন্দু ছিল, আজকে সেখানে ৭.৯৫ আসছে। ভাই, আমরা এখনো এই মানুষগুলোকে ধ্বংস করার জন্য, এই মানুষগুলোকে ধর্মান্তর করার জন্য, এই মানুষগুলোকে শূন্যের কোঠায় নেওয়ার জন্য, কিসের জন্য? রাষ্ট্র জানতে পারে এই যে আজকে ৭% মাত্র আমরা মানুষ আছি। কেন এখানে ধর্মান্তর বিরুদ্ধে একটা আইন হইতে পারে না? আমাদের রক্ষায়, একটা সংখ্যালঘু রক্ষায় একটা আইন হইতে পারে না? যে ধর্মান্তর করতে হলে সেখানে একটা ডিসি অফিসে যেখানে ধর্মান্তরিত হবে সেখানে একটা টিম থাকতে হবে সব ধর্মের অনুসারে, এবং সেখান থেকে একটা অনুমতিপত্র নিতে হবে, তাহলেই সে ধর্মান্তরিত হতে পারবে। না হলে এই যে আপনি দেখেন ইদানিং কালে দেখেন এই যে মানে 18 বছরের নিচে কত মেয়েদের আমরা দেখতেছি যে বের করে নিয়ে যাচ্ছে, কোনো কিছু নাই। কারণ কে বলবে কোথায়? আপনি বলতে যাবেন, আপনার পেছনে লেগে যাবে কোন উকিল। যদি এটার পক্ষে দাঁড়ায় তখন এই উকিলের পেছনে লেগে যাবে, তার নামে ফেসবুকে লিখবে সে ফেসিবাদের দোসর। তাহলে এটা সমাধান কি? আসেন, রাষ্ট্রযন্ত্ররা আসেন, আমাদের সাথে বসেন, আমাদের দুঃখ বেদনার কথা শুনে আপনাদের শুনতে হবে। আপনারা তো ঘন্টার পর ঘন্টা অন্যদের কথা শোনেন, বলেন, কিন্তু আপনি তো মাইনরিটির কথা শোনেন না। মাইনরিটি আপনি বলবেন একটা বয়ান রেডি রাখছেন যে আপনারা এক না, ঠিক আছে এক না, কয়জন মাইনরিটি মানে যারা আছে তাদের কথা শুনেন, বা আপনাদের খাতিরের যারা মাইনরিটি নেতৃত্ববৃন্দ আছে তাদেরও ডাকেন, তাদের কথা অন্তত অন্তত শোনেন, শোনার প্র্যাকটিস শুরু করেন। আপনারা তো শুনতেছেনই না। এদের এই গোবিন্দ প্রামাণিক দাদার সাথে এদের তো ভালো সম্পর্ক, সেই যদি বলতেছে যে আমি এত কিছু করে আমার কথা শুনে সে ওইখানে যাইয়া ২টা কথা শুনাইতে পারে না, বা সেই যদি মানে সেখানে ডাক না পায় বা কথা শুনতে না পারে, সে বলতেছে বারবার চিঠি দিছে, তাও সেখানে কি এই কমিশন এখানে সে একটু কথা বলার সুযোগ পায় নাই। ঠিক, এরা আসলে বর্তমানে এই প্রেক্ষাপটে আসলে বর্তমানে অন্তর্বর্তী সরকার এই সময় যা চালাচ্ছেন, ধর্মীয় সংখ্যালঘুদের আসলে কোনো জায়গাতে স্থান দেওয়া হয়নি। এবং যতগুলো কমিশনের কথা আপনি বললেন, এই যে 7% মানুষের যে নিজস্ব কথা আছে, তাদের কথাগুলো শোনা দরকার ছিল। সেটা মানুক আর না মানুক, বা সেটা কমিশনে গ্রহণ করুক বা না করুক, সেই কথাগুলো শোনার মানে আগ্রহ কেউ দেখায়নি এই সরকার। অথচ সব মানুষ নিয়ে একটি সরকার তৈরি হয়। অনেক ধন্যবাদ কুশল বরণ চক্রবর্তী, আপনি সময় দিয়েছেন। আপনি বলছিলেন যে বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এই বাক্যটি আসলে সুন্দর, কিন্তু বাস্তবায়ন অতটা সুন্দর নয়। সাম্প্রতিক ঘটনাগুলো সেই ইঙ্গিতই দেয় যে সব ধর্মের মানুষের এই দেশটিতে আসলে সব ধর্মের মানুষ ঠিকভাবে থাকতে পারছে না, সবার কথা শোনা হচ্ছে না, সবাই ন্যায় বিচার পাচ্ছে না। দর্শক, আপনি আজকে যে কুশল বরণ চক্রবর্তী যে বিশ্লেষণ করলেন, সেটি নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি তার সাথে একমত অথবা দ্বিমত থাকতে পারে? লিখুন আপনার ভাবনা, কমেন্ট বক্সে লিখুন। আপনি লিখে দিন কুশল বরণ চক্রবর্তী ঠিক বললেন কিনা। আর এই ভিডিওটি শেয়ার করুন, আর লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।